ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লেজিং একাডেমি। আমি লাস্ট দিন তোমাদের হিস্ট্রির একটা ক্লাস করিয়েছিলাম যেখানে অ্যানসিয়েন্ট হিস্ট্রির পার্ট 1 হয়েছিল এবং সেই পার্ট 1 এ আমরা মগধের আগে পর্যন্ত করেছিলাম। মানে মগধ যেখানে আমরা 16টা মহাজন পদ পেয়েছিলাম, 16 মহাজন পদ। আশা করছি তোমাদের সেটা মনে আছে। 16 মহাজন পদ। তো এই যে 16 মহাজনপদ, এই 16 মহাজনপদে আমরা কি কি পেয়েছিলাম? এই যে 16টা ছোট ছোট মহাজনপদ ছিল তার মধ্যে থেকে সব থেকে বেশি শক্তিশালী ছিল মগধ, এবং সেই মগধ কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সব জায়গাগুলোকে ক্যাপচার করে নেয় এবং মগধকে কেন্দ্র করে পরবর্তীতে আমাদের যে ইতিহাস হিস্ট্রি এটা এগোতে থাকে। কিন্তু এই যে 16টা মহাজনপদ বা 16 মহাজনপদ, এটা আমরা কোন গ্রন্থ থেকে জানতে পারি? গ্রন্থটার নাম হচ্ছে অঙ্গুত্তরণিকায়। অঙ্গুত্তরণিকায় গ্রন্থ থেকে আমরা মহাজন পদের উল্লেখ পাই। ওকে, তো এই 16টা মহাজন পদের মধ্যে উত্তরতম মহাজন পদ কি ছিল? উত্তরতম ছিল কম্বোজ, দক্ষিণতম ছিল অসমক, পূর্বতম ছিল অঙ্গ যেটা বিহারে রয়েছে, এবং পশ্চিমতম ছিল গান্ধার। পশ্চিমতম ছিল গান্ধার। তো তোমরা এটার জাস্ট একটা ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা ইম্পর্টেন্ট রয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই মহাজনপদের উল্লেখ আমরা কোথা থেকে পাই, সেটা হচ্ছে অঙ্গুত্তরণিকায় গ্রন্থ থেকে। ওকে, তো আমরা নেক্সট চলে যাব এই যে মহাজনপদ। মহাজনপদের মধ্যে মগধকে কেন্দ্র করে যেটা হলো মোস্ট পাওয়ারফুল মহাজনপদ মগধ। এই মগধকে কেন্দ্র করে কি কি এসেছিল দেখে নি। মগধকে কেন্দ্র করে প্রথম যে রাজবংশটা এলো সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ বা হরিয়াঙ্কা ডাইনেস্টি। হর্ষঙ্ক, এই হর্ষঙ্ক বংশের প্রথম রাজাকে? প্রথম রাজা হচ্ছে বিম্বিসার, যার উপাধি ছিল সেনিক। ওকে, বিম্বিসারের পরে হচ্ছে অজাতশত্রু, যার উপাধি ছিল কুনিক। 3 নম্বর হচ্ছে উদয়ীন বা উদয়ভদ্র। এই উদয়ীন হর্ষঙ্গ বংশের রাজধানীকে স্থানান্তর করেছিল। হর্ষঙ্গ বংশ বা মগধের প্রথম রাজধানী ছিল, প্রথম রাজধানী বা ফার্স্ট ক্যাপিটাল, প্রথম রাজধানী ছিল হচ্ছে গিরিব্রজ বা রাজগির। একটা কথায় বলে রাজগির বলে, যেটা বর্তমানে নাম রয়েছে, এবং এই বর্তমান রাজগিরে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়টা স্থাপন করা হয়েছে। তো এই রাজগির বা গিরিব্রজ, এবং সেখান থেকে রাজধানী স্থানান্তর করে উদয়ন কোথায় নিয়ে যায়? পাটলিপুত্র, মানে পাটলিপুত্র শহরটা প্রতিষ্ঠা করেছিলেন উদয়ন। আর শেষ রাজা হচ্ছে নাগদাস বা নাগদশক। হর্ষঙ্গ বংশের পরে আসে শিশুনাগ। শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ নিজে, এবং তিনি ওই নাগদাসের সেনাপতি ছিলেন। নাগদাসকে হত্যা করে তিনি রাজবংশ প্রতিষ্ঠা করছেন, এবং তার পরবর্তীতে আসে কালাশোক। শিশুনাগ প্রথম রাজা, শিশুনাগের পরে আসে কালাশোক। বৈশালীতে রাজধানী স্থানান্তর করেছিল। এবং শিশুনাগ ডাইনেস্টির পরে আসে হচ্ছে নন্দ। আর শিশুনাগ বংশের শেষ রাজা ছিলেন মহানন্দিন। ঠিক আছে, নন্দবংশ। নন্দবংশ অনেক বছর রাজত্ব করেছিল। নন্দবংশের প্রথম রাজা মহাপদ্মনন্দ। ঠিক আছে, যিনি দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত ছিলেন, মানে তার উপাধি ছিল দ্বিতীয় পরশুরাম। আর মহাপদ্মনন্দের পরবর্তীতে অনেক কজন রাজা হয়েছিলেন, কিন্তু অত প্রয়োজন নেই আমাদের জানার। আমরা জাস্ট নন্দবংশের শেষ রাজাটা দেখে নেব। শেষ রাজা হচ্ছে ধননন্দ।
তো এই ধননন্দের সময় ভারতে বেশ কিছু ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল আমরা পরবর্তী স্লাইডে দেখে নিই, এখানে দেখে নিচ্ছি। ধননন্দের সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে আলেকজান্ডার ভারতে আসছেন। আলেকজান্ডার ভারতে আসেন এবং আলেকজান্ডার ভারতে এসে 19 মাস ভারতে ছিলেন, এটা আমরা সবাই জানি। এবং তিনি ভারতে এসে কাকে পরাজিত করেন? পরাজিত করেন পুরুকে। পুরু, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তাই তো? আলেকজান্ডার পুরুর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? হিদাসপিসের যুদ্ধ। এই হিদাসপিসের যুদ্ধ এটা ঝিলম নদীর তীরে হয়েছিল, আর গ্রিকরা ঝিলম নদীকেই হিদাসপিস বলেছিল, তো সেই জন্যই এই যুদ্ধের নাম হয়েছিল হিদাসপিসের যুদ্ধ। ঠিক আছে, তো এই আলেকজান্ডার পুরুর মধ্যে যুদ্ধ হচ্ছে হিদাসপিসের যুদ্ধ, এবং কত সালে হচ্ছে এটা? 326 খ্রিস্টপূর্বাব্দে। ক্লিয়ার? তো এই গেল আমাদের মগধ, এবং এই নন্দবংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে যে রাজবংশ প্রতিষ্ঠা হচ্ছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে মৌর্য বংশ। আমার এখানে পরবর্তী স্লাইডে লেখাই রয়েছে বিম্বিসার ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনেস্টি, আমি বলে দিয়েছি আগে। অজাত শত্রু ইন্ট্রোডিউস দ্য মেশিনস, মহাপদনন্দ ফাউন্ডেড দ্য নন্দ ডাইনেস্টি, আমার এগুলো সব বলা রয়েছে। নন্দস মেনশন দ্য লার্জ স্ট্যান্ডিং আর্মি, চন্দ্রগুপ্ত মৌর্য ফাউন্ডেড দ্য মৌরিয়ান এম্পায়ার বা মৌরিয়ান ডাইনেস্টি। সো ধননন্দকে পরাজিত করে মৌর্য বংশ প্রতিষ্ঠা করছেন কে? মৌর্য বংশ প্রতিষ্ঠা করছেন, সরি এক সেকেন্ড, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশ প্রতিষ্ঠা করছেন। কিন্তু এই যে ধননন্দকে পরাজিত করার যে বিষয়টা, এটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের একার বুদ্ধিতে নয়, এটা কার বুদ্ধিতে হয়েছিল? কৌটিল্য বা চাণক্য। ঠিক আছে, তার কূটনীতিতে কিন্তু এই যুদ্ধ জয় হয়েছিল। এবং চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের প্রথম রাজা। দ্বিতীয় রাজাকে? সেকেন্ড হচ্ছে বিন্দুসার। বিন্দুসার এর উপাধি ছিল অমিত্রাঘাত, মানে যে শত্রুকে নিধন করে। ওকে, বিন্দুসারের পরে আসে অশোক, যিনি ছিলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। আর শেষ রাজা, এত বড় ডাইনেস্টিতে আমাদের এই তিনজন সম্পর্কে পড়লেই হবে। যারা হিস্ট্রিতে অনার্স করছে তাদের অশোক পড়তেই তো মনে হয় 3টে ক্লাস লাগবে। তো শেষ রাজাকে? শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। ওকে, তো চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করছেন, মৌর্য বংশ প্রতিষ্ঠা করছেন। তো চন্দ্রগুপ্ত মৌর্যের উপাধি কি ছিল? টাইটেল বা উপাধি? উপাধি ছিল স্যান্ড্রোকোট্টাস। ওকে, আর অশোক হচ্ছেন এমন একজন রাজা, প্রথম রাজা, যে কিনা বৌদ্ধ ধর্মকে ভারতের বাইরে প্রচারে পাঠিয়েছিল এবং তার ছেলে এবং মেয়েকে পাঠিয়েছিল। ক্লিয়ার? বোঝা গেল তাহলে আমাদের এইটুকু। চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে আর একজন গ্রিক দূত ভারতে আসেন, যার নাম হচ্ছে মেগাস্থিনিস, এবং তিনি এসে কি রচনা করেন? তিনি রচনা করেন ইন্ডিকা। ওকে, ইন্ডিকার বিষয় কি ছিল? মৌর্য যুগে যে পৌর শাসন ব্যবস্থা বা মৌর্য যুগের যে এই শহর কেন্দ্র শাসন ব্যবস্থা, সেটার উল্লেখ এই ইন্ডিকাতে ছিল। ক্লিয়ার? আচ্ছা, তো আমাদের এটা চন্দ্রগুপ্ত মৌর্য তো গেল, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে আমি বললাম। তো চন্দ্রগুপ্ত মৌর্য যার কূটনীতিতে নন্দবংশকে শেষ করছে, তার নাম কি? চাণক্য বা কৌটিল্য। চাণক্য বা কৌটিল্য। এই চাণক্য বা কৌটিল্য যে গ্রন্থটা রচনা করছে তার নাম অর্থশাস্ত্র। কিন্তু অর্থশাস্ত্রের বিষয় কি শুধুমাত্র অর্থ ছিল, মানে ইকোনমিক্স ছিল অর্থশাস্ত্রের বিষয়? না, অর্থশাস্ত্রের বিষয় ছিল রাষ্ট্রনীতি, পলিটি ছিল। ওকে, তো চাণক্য বা কৌটিল্য অর্থশাস্ত্র রচনা করেন, এবার কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। এবং এটাও নয় যে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করছে তার ঘটনা এই গ্রন্থে রয়েছে, এটাও কিন্তু নয়। এবং সেই ঘটনা রয়েছে কোন গ্রন্থে? সেটা হচ্ছে বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস গ্রন্থে। ওকে,
ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। আর যেগুলো আমি নোট ডাউন করলাম সেগুলোর স্ক্রিনশট নিশ্চয়ই তোমরা নিয়ে নিচ্ছ। ওকে, চলো নেক্সট আমরা স্লাইডে চলে যাবো। নেক্সট স্লাইড কি বলছে না দেখে নিই। চাণক্য ওয়াজ দ্য মেন্টর অফ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের মেন্টর ছিল। আমি এগুলো সবটাই বলে দিয়েছি এবং এগুলো প্রত্যেকটা স্লাইডে তোমাদের রয়েছে। অর্থশাস্ত্র ইজ অ্যাট্রিবিউটেড টু কৌটিল্য। মৌর্যান অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ হাইলি সেন্ট্রালাইজড, পুরোপুরি সেন্ট্রালাইজড ছিল। আর অশোকা অ্যাসেন্ডেড দ্য থ্রোন ইন 268, 268 খ্রিস্টপূর্বাব্দে অশোক, যে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা, তিনি মগধের সিংহাসনে বসেন বা মৌর্য বংশের সিংহাসনে বসেন। এই যে অশোক, অশোক কিন্তু প্রথম থেকে খুব যুদ্ধবাজ ছিল, মানে প্রচন্ড যুদ্ধ করতো, মানে কথায় কথায় যুদ্ধ, সবাইকে পরাজিত করার একটা টেন্ডেন্সি তার মধ্যে ছিল। কিন্তু 261 খ্রিস্টপূর্বাব্দে 261 বিসি 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। কলিঙ্গ যুদ্ধের পর অশোকের মন ডাইভার্ট হয়ে যায়, মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। সে বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয় এবং প্রথম বৌদ্ধ ধর্মকে ভারতের বাইরে প্রচারে পাঠায়। এবং অশোকের সময় কোন বৌদ্ধ সম্মেলন হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে, কারণ আমার এগুলো কিন্তু করানো আছে। আগের যারা দেখোনি এখনো পর্যন্ত তার আগের ভিডিওটা অবশ্যই দেখে নাও, পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2। তো কলিঙ্গ যুদ্ধের পরে অশোক পুরো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়। আচ্ছা, অশোকের উপাধি কি ছিল? নিজের টাইটেল নিয়েছিল দেবনাম প্রিয়। প্রিয়দর্শী। ওকে, এটা তোমরা একটু নিয়ে নাও স্ক্রিনশট। নেক্সট, তারপরে আমরা যাব নেক্সট স্লাইড। কি বলছে? কলিঙ্গ ওয়ার ট্রান্সফর্মড অশোকস লাইফ। অশোকের জীবন চেঞ্জ করে দেয়, যেটা আমি বললাম। অশোক অ্যাডপ্টেড ধম্ম আফটার দ্য কলিঙ্গ ওয়ার। ধম্ম অ্যাডপ্ট করেন এবং তিনি নিজেকে ধম্মাশোক বলেও পরিচয় দিয়েছিলেন, বলেছিলেন ধম্মাশোক। অশোক এডিক্টস আর রিটেন ইন প্রাকৃত ল্যাঙ্গুয়েজ। তিনি যে শিলালিপিগুলো রচনা করেছিলেন প্রাকৃত ভাষায়, শুধু প্রাকৃত নয়, প্রাকৃত, পালি, দেবনাগরী অক্ষরেও রচনা করেছিলেন। মেজর রক এডিক্টস প্রোপাগেট মোরাল ভ্যালুস। পিলার এডিক্টস আর পলিশড অ্যান্ড মোনোলিথিক, মানে পিলারেও যেগুলো হয় সেগুলো তার অশোকের ছিল। ল্যান্ড ক্যাপিটাল অফ সারনাথ ইজ ইন্ডিয়াস ন্যাশনাল এমব্লেম। এই যে সিংহর যে আমাদের যে ন্যাশনাল এমব্লেম যেটা রয়েছে অশোক স্তম্ভ, এখানে চারটে সিংহ রয়েছে, মানে একটা সিংহকে আমরা কখনোই দেখতে পাই না, চারদিকে চারটে সিংহ রয়েছে, এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তো এই যে ল্যান্ড ক্যাপিটাল বা এটা যেটা অশোক স্তম্ভ যেটা রয়েছে সেটা সারনাথে প্রথম প্রতিষ্ঠা হয়েছিল। মরিয়ান আর্ট ইজ বেস্ট রিপ্রেজেন্টেড বাই স্টোন পিলার্স। এগুলো তেমন কিছু বলার নেই, জাস্ট ওয়ান লাইনার। শুঙ্গা। মৌর্য বংশের পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে শুঙ্গ ডাইনেস্টি, ঠিক আছে। শুঙ্গ ডাইনেস্টি, যেটার প্রথম রাজাকে শুঙ্গ ডাইনেস্টি, এটা হচ্ছে অগ্নিমিত্র শুঙ্গ, সরি পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে। অগ্নিমিত্র শুঙ্গ রাজা ছিলেন, তিনি আবার মালবিকাগ্নিমিত্রম নাটকের, কালিদাসের যে মালবিকাগ্নিমিত্রম নাটক রয়েছে সেই নাটকের চরিত্র ছিল অগ্নিমিত্র শুঙ্গ। ওকে, এই যে শুঙ্গ সাকসিডেড দ্য মৌরিয়ানস। পুষ্যমিত্র শুঙ্গ ফাউন্ডেড দ্য শুঙ্গ ডাইনেস্টি। শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন পুষ্যমিত্র শুঙ্গ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং তার সাথে আমি যে আরেকটি নাম বললাম যে অগ্নিমিত্র শুঙ্গ, অগ্নিমিত্র শুঙ্গ যিনি কি করেছিলেন, যিনি করেছিলেন যে মানে তিনি কিছু করেননি, মালবিকাগ্নিমিত্র নাটকের নায়ক ছিলেন। ক্লিয়ার? এটা লিখে রাখবে, মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়ক। ইন্দো গ্রিক ইন্ট্রোডিউসড গোল্ড কয়েন ইন ইন্ডিয়া। মানে পরবর্তীতে আমরা দেখতে পাবো যে ইন্দো গ্রিক যারা আসছে তারা কি করছে, স্বর্ণ মুদ্রা, প্রথম তারা স্বর্ণ মুদ্রা চালু করছে। মিনান্দার ওয়াজ দ্য ফেমাস ইন্দো গ্রিক রুলার, বা ইন্দো গ্রিক যে রাজা, প্রথম রাজা ছিলেন বা বিখ্যাত রাজা ছিলেন তিনি কে? মিনান্দার।
এই মিনান্দার এবং নাগসেন দুজনের কথোপকথন রচিত হয়েছিল। ক্লিয়ার? সো সেটা কোন গ্রন্থে রচনা হয়েছে সেটা বলতে পারবে? সেটা হচ্ছে মিলিন্দ পঞ্চ, মানে মিনান্দা রচিত মিলিন্দ পঞ্চতে। ওকে, নেক্সট হচ্ছে শাকাস ওয়ার অলসো নোন অ্যাজ সিনথিয়াস। শাকা মানে শক জাতি, যেটা তারা কি নামে পরিচিত? সিনথিয়াস। রুদ্রদমন শক জাতি ছিলেন। কনিষ্ক ওয়াজ দ্য গ্রেটেস্ট কুষাণ রুলার। কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল, এবং সেটা কোথায় হয়েছিল সেটাও কমেন্ট করে জানাও। কনিষ্ক ওয়াজ দ্য গ্রেটেস্ট কুষাণ রুলার, কুষাণের মানে শ্রেষ্ঠ ছিলেন। তার রাজধানী বা ক্যাপিটাল কোথায় ছিল কনিষ্কের? এটা ইম্পর্টেন্ট রয়েছে। কনিষ্কের ক্যাপিটাল ছিল, ওটা হচ্ছে শিয়ালকোট, ঠিক আছে, যেটা পাকিস্তানে রয়েছে। শিয়ালকোট। ক্লিয়ার? তো কনিষ্ক শকাব্দ চালু করেছিলেন কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে, 78 এডি। এবং এই শকাব্দই হচ্ছে আমাদের ভারতের বর্তমানে ন্যাশনাল ক্যালেন্ডার যেটা। এবং শকাব্দের প্রথম মাস কি? প্রথম মাস হচ্ছে চৈত্র। ওকে, চলো একটা স্ক্রিনশট নিয়ে রাখো। চলো, কনিষ্ক প্যাট্রোনাইজড মহায়ানা বুদ্ধিজম, মানে বুদ্ধ ধর্মের দুটো ভাগ ছিল, একটা মহাজন একটা হিনজান, তো তিনি ছিলেন মহাজন। ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড আন্ডার কনিষ্ক। কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল, এটা আমি আগেও বললাম। সেটা কোথায় হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাও। গান্ধারা স্কুল অফ আর্ট ফ্লোরিশ আন্ডার কুশানস, মানে গান্ধার শিল্প, এটাও কিন্তু পরীক্ষায় দেয় যে গান্ধার শিল্প কোন যুগে সৃষ্টি, সেটা হচ্ছে কুষাণ যুগ। আর কুষাণ গুপ্ত এরকম সময়। মথুরা স্কুল আর ডেভেলপড ইন্ডিজিনিয়াস স্টাইল। মথুরা শিল্প, গান্ধার শিল্প, এই যে স্টাইলগুলো ছিল এগুলো সব কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস, মানে কুষাণ গুপ্ত এরকম সময়। সাতবাহন রুলড ইন দ্য ডেকান রিজিয়ন, যে ডেকান প্লেটু রয়েছে আমাদের, ডেকান সভ্যতা বা ডেকান উপত্যকা যেখানে রয়েছে সেখানে হচ্ছে সাতবাহন ডাইনেস্টি। তো সাতবাহন ডাইনেস্টি সম্পর্কে আমাদের যেটা জানতে হবে, এই সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? ক্যাপিটাল, এদের ক্যাপিটাল ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। ওকে, ফার্স্ট রুলার বা প্রথম রাজা কে ছিলেন? শিমুক। আর শ্রেষ্ঠ বা গ্রেটেস্ট রুলার ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণী। এই গৌতমীপুত্র সাতকর্ণীর কথা আমরা জানতে পারি কোন গ্রন্থ থেকে? সেটা হচ্ছে নাসিক প্রশস্তি। নাসিক প্রশস্তি কার রচনা? রচয়িতা গৌতমী বালশ্রী। ওকে, চলো এটারও স্ক্রিনশট নিয়ে রাখো। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলোই বেশি করে শর্ট করে বলে দিচ্ছি। যদি আরো ডিটেলসে জানতে চাও, আমাদের এখানে যে অফলাইন সেন্টার হৃদয়পুরে রয়েছে সেখানে আমরা ডিটেলসে হয়। এবং তার সাথে আমাদের বর্তমানে রিসেন্টলি WBSSC গ্রুপ সি গ্রুপ বির একটা লাস্ট সেশন, মানে লাস্ট মিনিট সাজেশন যেরকম বলতে পারো, যাই খুশি বলো না কেন, মানে শেষ মুহূর্তের কিছু প্রস্তুতির জন্য আমরা সেরকম একটা ব্যাচ নিয়ে এসেছি, যে শেষ মুহূর্তে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে বা নিজেকে কিভাবে প্রস্তুত করবে যাতে সাকসেস পাওয়া যায়। তো সেরকমের উপর আমরা একটা অনলাইন ব্যাচ এনেছি WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য। তো যদি কেউ এটাতে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করো, আমাদের ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে নাও। ওকে, চলো। গৌতমীপুত্র সাতকর্ণী ওয়াজ ফেমাস, সাতবাহন রুলার বলে দিয়েছি। সাতবাহনা প্রমোটেড প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, সাতবাহনদের ভাষা ছিল প্রাকৃত। ওকে, সঙ্গম লিটারেচার বিলংস টু সাউথ ইন্ডিয়া। এই যে সঙ্গম সাহিত্য, সঙ্গম যুগ, এটা আমরা দক্ষিণ ভারতে পেয়েছি, ঠিক আছে, এবং তামিল ল্যাঙ্গুয়েজে সঙ্গম সাহিত্য হয়েছিল।
তোলকাপ্পিয়াম ইজ দ্য আর্লিয়েস্ট তামিল গ্রামার টেক্সট, এটা তামিল গ্রামার একটা গ্রন্থ। মেগাস্থেনিস ওয়াজ গ্রিক অ্যাম্বাসেডর অফ মরিয়ান আর্ট, এটা আমরা আগেই বলে দিয়েছি। ইন্ডিকা ওয়াজ রিটেন বাই মেগাস্থেনিস, হয়ে গেছে। ফাহিয়ান ভিজিটেড ইন্ডিয়া ডিউরিং গুপ্তা পিরিয়ড। ফাহিয়ান যিনি একজন চীনা পর্যটক ছিলেন, যিনি কার সময় এসেছিলেন? গুপ্ত যুগে এসেছিলেন। গুপ্ত যুগ যেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড ইন ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ একটা সময়। যে গুপ্ত যুগের প্রথম রাজাকে, প্রথম হচ্ছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত গুপ্ত যুগটার প্রতিষ্ঠা করছেন বা গুপ্ত বংশে প্রতিষ্ঠা করছেন। তারপরে হচ্ছে ঘটোৎকচের পরে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে অ্যাকচুয়ালি রিয়াল ফাউন্ডার বা প্রকৃত প্রতিষ্ঠাতা। ওকে, প্রথম চন্দ্রগুপ্তের পর সমুদ্রগুপ্ত, যিনি শ্রেষ্ঠ রাজা। সমুদ্রগুপ্তের পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য, যার সময় নবরত্ন বিরাজ করছে, কালিদাস, বড়াও মিহির, ঠিক আছে, অনেকে রয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে কে আসছেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের পরে আসছেন কুমারগুপ্ত। যিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কুমারগুপ্তের পরে হচ্ছে শক্তিশালী রাজা স্কন্দগুপ্ত, ঠিক আছে। তারপরে আর কোনো শক্তিশালী রাজা তেমন ছিলেন না। স্কন্দগুপ্ত যাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়, কারণ তিনি হুনদেরকে পরাজিত করেছিলেন। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি করেছিলেন? তিনি শকদেরকে পরাজিত করেছিলেন, সেই জন্য তার উপাধি ছিল শকারি। ওই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়ান ভারতে এসেছিলেন এবং ফাহিয়ান কি রচনা করেন? ফোক ওকিং। ক্লিয়ার? তো এই হয়ে গেল আমাদের ছোট্ট করে গুপ্ত বংশ সম্পর্কে ছোট্ট একটু ধারণা। স্ক্রিনশটটা নিয়ে নাও, তোমাদের উপকারে লাগবে। নেক্সট, হিউয়েনসাং ভিজিটেড ডিউরিং হর্ষস রেন, মানে গুপ্ত বংশের ঠিক পরবর্তী সময়ে হর্ষবর্ধন মানে পুষ্যবতী বংশ রাজত্ব শুরু করেছিল, এবং এগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়ার মধ্যে হচ্ছে, ঠিক আছে, নর্থ ইন্ডিয়ার মধ্যে পাচ্ছি আমরা। তো হিউয়েনসাং সেই সময় ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময়। ওকে, এবং হিউয়েনসাং কি রচনা করেছেন? হিউয়েনসাং রচনা করছেন সিইউকি। অ্যানসেন্ট ইন্ডিয়া হোল ফ্লোরিশিং আরবান কালচার, এগুলো তেমন প্রয়োজন নেই। আচ্ছা, এগুলো আমার বলা হয়েছে। ট্রেড রুটস কানেক্টেড ইন্ডিয়া উইথ সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ার সঙ্গে যুক্ত হয়েছিল। গিল্ডস প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল। কয়েনেজ ডেভেলপড ডিউরিং মহাজনপদ পিরিয়ড, কয়েন ব্যবস্থার প্রচলন। এডুকেশন ওয়াজ ইম্পার্টেড থ্রু গুরুকুল সিস্টেম মানে যে গুরুর আশ্রমে থেকে পড়াশোনা, গুরুকুল সিস্টেম, এটা আমরা প্রথম থেকেই দেখছি, ঠিক আছে। অ্যানসেন্ট ইন্ডিয়া কন্ট্রিবিউটেড সিগনিফিকেন্টলি টু ওয়ার্ল্ড সিভিলাইজেশন। আচ্ছা, তো এই গেল আমাদের অ্যানশিয়েন্ট হিস্ট্রির একটা ছোট্ট ক্লাস। আশা করছি তোমাদের ভালো লেগেছে। এবং এখানে আমাদের এখনো কিছু, যদি দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারতের জন্য রাজবংশের কথা বলো, দক্ষিণ ভারতের রাজবংশ বা বংশ কিন্তু এখানে চালুক্য চোল এগুলো কিন্তু এখন নয়, এগুলো কিন্তু মধ্যযুগের সময়ে, ঠিক আছে, সেগুলো কিন্তু আলাদা হবে। আমরা প্রয়োজনে দক্ষিণ ভারতের রাজত্ব বা দক্ষিণ ভারতের বংশ নিয়ে আমরা একটা আলাদা ক্লাস করবো, যেটা তোমাদের কাছে খুব টাফ মনে হয় সেটাকে আমরা একটু আলাদাভাবে ক্লাস করাবো। তো এইটা হচ্ছে আমাদের অ্যানসেন্ট হিস্ট্রি আজকে সেকেন্ড পার্ট। আমরা এর আগে ফার্স্ট পার্ট করিয়েছি, ফার্স্ট পার্টটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এটা হচ্ছে সেকেন্ড পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমি ইম্পর্টেন্ট গুলোই কিন্তু ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু শেয়ার চাই এই ক্লাসগুলো। আর ব্লেজিং একাডেমি তোমাদের জন্য WBSSC গ্রুপ সি গ্রুপ ডির একটা পেড ব্যাচ নিয়ে এসেছে। ডিটেলসে জানার জন্য তোমাদেরকে
ফোন করতে হবে, যে হেল্পলাইন নাম্বার রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, যেটা আমাদের প্রত্যেক বছর হচ্ছে বিভিন্ন পরীক্ষা, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, তারপরে তোমার এসএসসি জিডি, এবং তার সাথে ফেজ 13, ফেজ 9 যে বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে, তো সেটার উপরে আমরা শুধুমাত্র এসএসসি স্পেশাল একটা ব্যাচও কিন্তু আমাদের রয়েছে অনলাইন। তো যদি কেউ এই ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে। আর যদি ভাবো যে তোমরা এখানে এসে পড়াশোনা করবে, মানে অফলাইনে পড়াশোনা করবে, তো তার ঠিকানা হচ্ছে হৃদয়পুর স্টেশনের একদম কাছে, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি, একবার এখানে এসে দেখো, ক্লাস ভালো লাগবে। আর তোমাদের জন্যই এই ব্যবস্থা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার চাই। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।